দর্শক, আইন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক কালাম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি এবং তথ্য দিয়ে থাকি। বাড়ি ক্রয় বিক্রয়ের সময়, কেনার সময় কি কোন বিষয়ে বিবেচনা করা উচিত, অথবা আপনারা যদি বাড়িতে কোনো কাজ করাতে চান, অথবা এই ফিল্ডে কেউ যদি কাজ করতে চান, অথবা এটা নিয়ে কেউ যদি ব্যবসায় পরিকল্পনা করেছেন, বিভিন্ন তথ্য দিয়ে আমরা আপনাদের সাহায্য করে থাকি। এবং এই তথ্যগুলো আমরা যার মাধ্যমে পেয়ে থাকি, আমাদের এই কমিউনিটি একজন স্বনামধন্য প্রকৌশলী, উনি সবসময় আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাদেক কালাম, ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আমরা আপনাদের কাছ থেকে আপনার প্রশ্ন পেয়ে থাকি। যদি আপনাদের কোনো প্রপার্টি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের সেটা ফোন করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে ফিরে যাই। আমরা প্রত্যেকটা বসবাসের জন্য আমরা একটা বাড়ির প্রয়োজন আমরা সকলেই জানি, এবং আমরা যখন বসবাসের জন্য বা নিজের প্রয়োজনে যখন আমরা বাড়ি কিনি, আমরা বিভিন্ন বিষয়ে আমরা বিবেচনা করি। প্রথমে বিবেচনা করি হয়তো বা প্রয়োজন তো অবশ্যই আছে, তারপর আমরা যেটা বিবেচনা বিষয় করি যে আমাদের কাজের কর্মক্ষেত্রের কাছে, অথবা বাচ্চাদের স্কুল কলেজগুলো আছে, বা যেই প্রয়োজনীয় যেই স্থাপনাগুলো সেগুলোর পাশে আমরা অনেক সময় আমাদের যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী করে অনেক সময় আমরা প্রিয় প্রয়োজনে আমাদের আত্মীয় স্বজনের আশেপাশে আমরা থাকতে চাই। এটা মোটামুটি সবাই বিভিন্ন প্রয়োজনে তাদের বাড়ি কিনে। কিন্তু আমরা যখন প্রয়োজন মিটিয়ে যায়, যখন আমরা সেকেন্ড প্রপার্টির জন্য আমরা যখন চিন্তা করি, অথবা সাধারণত সেকেন্ড প্রপার্টি আমরা ইনভেস্টমেন্টের জন্যই মানুষ করে থাকে, অথবা কেউ ভাড়া দেয়, অথবা কেউ সেই প্রপার্টিটা কিনে এটাকে চেঞ্জ করে বিভিন্ন, অথবা কোনো একটা চেঞ্জ অফ ইউজ করে সেটা ব্যবহার করে। সেই বিষয় নিয়ে আমরা আজকে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আলোচনা করব, যে আমরা সেকেন্ড প্রপার্টি বা বাই টু লেট। আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে চলে যাই। আসলে সেকেন্ড প্রপার্টিটা কি, আমরা যেই বিষয়টা আমরা বুঝি সেটা কি শুধু বাই টু লেটই আমরা বুঝি, না অন্য কোনো পরিসরে আছে? যে বা দেখুন, এখানে আপনি যখন এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা সিস্টেম। এই সিস্টেমে আপনি যখন আপনার থাকার জন্য যে বাড়িটা করবেন, এটা আপনার প্রাইমারি রেসিডেন্স হিসেবে। এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি আরেক সেকেন্ড যে বাড়িটা, এটাও কিন্তু আপনি আপনার সেকেন্ডারি রেসিডেন্স হিসেবে রাখতে পারবেন। বাট মোস্ট অফ দ্য পিপল যারা আসলে মানে আপনার শহরে কাজ না করে, ধরুন আপনি এক শহরে থাকছেন, এক শহরে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুইটা বাড়ি আপনার রেসিডেন্স হিসেবে রাখতে পারবেন। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি রেসিডেন্স। এখন মোস্ট অফ আস, আমাদের যে সমস্ত ভাই বোন আমরা বাড়িটা ক্রয় করি, বা এখন সেই ক্ষেত্রে যাদের প্রয়োজন দুইটা বাড়ি, তারা তো রাখবেই। অন্যথায় মোস্ট অফ আস যেটা হয়, এটা হচ্ছে যে আমরা ভাড়া দেওয়ার জন্য বা অ্যাজ এ সোর্স অফ ইনকাম হিসেবে, এটাকে যুক্তরাজ্যের আপনার প্রচলিত নিয়ম অনুযায়ী এটাকে বাই টু লেট ইনভেস্টমেন্ট বলা হয়, বা বাই টু লেট প্রপার্টি। যা তার মানে হচ্ছে যে আপনি এটা ক্রয় করছেন ভাড়া দেওয়ার জন্য, যে আরেকজন আপনার এই প্রপার্টিটা ইউজ করবে, তার বিনিময়ে মান্থলি আপনাকে একটা রিটার্ন দেবে। আমরা যেটাকে ভাড়া বলে থাকি, বা লিজ হতে পারে, লিজের আপনার রিটার্ন বলতে পারি। তো এখন সেকেন্ড যে প্রপার্টিটা, এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার ভাড়া দেওয়ার জন্যই আসলে ক্রয় করা হয়। জি, ধন্যবাদ। আপনি যে বললেন যে বাই টু লেট ক্ষেত্রে শুধু ভাড়া দেওয়ার জন্য, বাই টু লেট ক্ষেত্রে অনেক কিছু আমরা যে অনেক সময় আলোচনা করি যে ফ্লিপ করা যায়। বাই টু লেট করে কি আমরা কিনে ওটাকে অন্য পরিধি বৃদ্ধি করে অথবা ডেভেলপমেন্ট করে কি বিক্রি করা যায়, না শুধু এটা ভাড়া দিতেই হবে? সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে ফরম্যাটটা, আমি নট এ অ্যাকাউন্টেন্ট, এখানে অবশ্যই আপনাকে পার্সোনালিও কেউ করতে পারে যে বাই টু লেটের জন্য আপনি যদি, ইফ দের ইজ এ ফাইন্যান্স ইনভলভ, আপনাকে যদি মর্গেজ নিতে হয় আপনার প্রপার্টিতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউকের যে প্রচলিত মর্গেজের বা আপনার ভরো করার যেই ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু মেনটেন করতে হবে। বাই টু লেট বাসার মধ্যে লিগালি আমি যতটুকু জানি, যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছেন বা অ্যাকাউন্টেন্ট আছেন, তারা হয়তো জিনিসটা আরও ভালোভাবে আপনার এক্সপ্লেইন করতে পারবে। আপনাকে বাই টু লেট যদি হয়, আপনাকে ডে 1 থেকে বা আপনি যখনই হয় উইদিন 30 days একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ভাড়া আপনাকে দিতে হবে। আপনি কিছু যদি মনে না করেন, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আমাদের মাঝে একটা কলার আছে, আমি কলটা নিই। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমি কাউন্সিল হাউসে থাকি, তা আমি ওটা কেনার জন্য মর্টগেজ এর জন্য অ্যাপ্লাই করছি। মর্টগেজ থ্রু হয়েছে। তো আমি যদি এখন এই মর্টগেজের এটা দিয়ে আমি যদি এই কাউন্সিল হাউসটা না কিনে আমি যদি অন্য কোনো এমনি নর্মাল প্রাইভেট হাউস কিনি,
এবং সেটাতে আমি না থেকে সেটা ভাড়া দেই, তাহলে কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? আর আরেকটা কোশ্চিন আমার, যে আমি অন্য যে বাসাটা কিনবো ওইটা কেনার পর ওটা তো এখন ফার্স্ট বায়ার হিসেবে 5% দিতে হবে, কিন্তু যদি আমি আবার কখনো আমার সামর্থ্য হয় আর আমি কাউন্সিল হাউসটা কিনতে চাই, তখন যে আমার যে 35% ইয়েটা আছে ওই ডিসকাউন্টটা কি পাবো নাকি আর পাবো না? জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নিজাশ, আপনি যদি আপু, উত্তরটা দেন। আপনার যে প্রশ্নটা, এটা আসলে যদিও আপনি দুইটা প্রশ্ন, বাট এখানে তিনটা আপনার অংশ। একটা হচ্ছে আমি আপনার সবচেয়ে লাস্টের যেটা, কারণ যেহেতু এটার সাথে আপনার একটা সেভিং জড়িত, আপনি সহ যে সমস্ত বাঙালি ভাই বোন আছেন তারা হয়তো উপকৃত হবেন। যখন আপনার নিজের নামে একটা বাড়ি থাকবে বা আপনার পার্টনারের নামে একটা বাড়ি থাকবে, হাজব্যান্ড হোক পার্টনার হোক, লিগ্যাল টার্মে আমি বলছি পার্টনার, তখন কিন্তু আপনি আর ওই বাড়িটা কাউন্সিলের যে ডিসকাউন্ট নিয়ে আপনি কিনতে পারবেন, এটা কিন্তু এই রাইটটা লিগেলি আপনার আর থাকে না। কারণ হচ্ছে আপনার এই সুযোগটা শুধু তাদের জন্যই যাদের বসবাসের কোনো বাড়ি নেই। কাউন্সিল থেকে তারা আপনার দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এখন আপ টু আপনার যে 35% হোক, আপনার পার্সোনাল সার্কামস্টেন্সেসের উপরে নির্ভর করবে। আপনি কি 10% ডিসকাউন্ট পাবেন, আপনার ক্ষেত্রে হয়তো আপনি 35% পাচ্ছেন, বা আপ টু 100,000। তো এখন যখনই আপনার কিছু একটা আপনার নামে বা আপনার পার্টনারের নামে থাকবে, এইটা আপনি পাবেন না। দ্যাটস এন্ড অফ ইট স্টোরি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মর্গেজটা যদি কাউন্সিল হাউসের নামে হয়ে থাকে আর আপনি এটা অন্য কোথাও মানে কিনতে পারবেন কি না, আনসার হচ্ছে অবশ্যই পারবেন। আপনার সার্কামস্টেন্সেসের উপরে, আপনার ইনকামের উপরে বেস করে যে বড়োয়ার যে কোম্পানি, এটা ব্যাংক হতে পারে, প্রাইভেট ইকুইটি কোম্পানি হতে পারে, তারা আপনার পার্সোনাল বা আপনার পারিবারিক যে পার্সোনাল, যে এটার উপরে ডিপেন্ড করে আপনাকে মর্গেজটা অফার করছে। অবভিয়াসলি কোন বাড়িটা ক্রয় করবেন তার উপরেই দিবে। সেই ক্ষেত্রে কাউন্সিল হাউসের ক্ষেত্রে আপনার এর মধ্যে আপনার মর্গেজ অ্যাপ্রুভালের ক্ষেত্রে কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা আমি জানি না, বাট 90% ক্ষেত্রে আপনি আপনার মর্গেজ অ্যাপ্রুভাল যেটা, এটা যদিও একটা বাড়ির এগেনস্টে হয়েছে, আপনাকে আবার পুনরায় কিন্তু নতুন যে বাড়ি ক্রয় করতে চাইবেন সেই বাড়িতেও কিন্তু আবার এটাকে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে হবে। তো অতএব এটার আনসারটা হচ্ছে ইয়েস, আপনি পারবেন, বাট আপনাকে আবার ওই প্রসেসটা করতে হবে, কারণ মর্গেজটা নির্দিষ্ট একটা জমির উপরে বা অ্যাপার্টমেন্টের উপরে বা বাড়ির উপরে হয়। অবভিয়াসলি কে এই অ্যাপ্লিকেশনটা করছে এটাও ডিপেন্ড করে, কারণ হচ্ছে আপনার নামে বা আপনার পরিবারের নামে, কিন্তু কোন জায়গার উপরে দিচ্ছে টাকাটা আসলে ব্যাংক শুধু আপনাকে না, আপনাকে মাধ্যম বানিয়ে যেই প্রোডাক্টটা, তার মানে হচ্ছে এটা অ্যাপার্টমেন্ট হোক আর হাউস হোক, ওই অ্যাপার্টমেন্টটার উপরই দিচ্ছে। তার মানে হচ্ছে এখানে আপনি বা আপনারা এবং যে জমিটা বা যে অ্যাপার্টমেন্টটা, দুটারই কিন্তু সমান সমান গুরুত্ব থাকে। তা আপনি অবশ্যই পারবেন, বাট আবার আপনাকে এই প্রসেসটা করতে হবে। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের মধ্যে আরেকটা তৃতীয়, কলার আছে, ওনার আমি একটু আরেকটু নিয়ে নিই। জি, please। রয়ে গেছে যে আপনার যে ডিসকাউন্টের যে ব্যাপারটা, 3 নম্বর পার্ট অফ ইয়োর কোয়েশ্চেন ইজ যে obviously when you have something, one of your obviously 5% or whatever the stamp duty is, ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে অনেকটাই ফ্রি থাকে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ তারপরে দিতে হয়। আর যখন আপনার নামে একটা থাকবে, সেকেন্ডটা এজ এ এডিশনাল প্রপার্টি হিসেবে আপনাকে স্ট্যাম্প ডিউটি বা ভূমি ট্যাক্স যেটাকে বলে, এটা আপনাকে দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মনে হয় আরেকটা কলার আছে, আমি একটু নিয়ে নিই প্লিজ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিও দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি জানতাম ভাই আমার বড় একটা এক্সটেনশন করতাম, জি তো আমি চাইলাম যে যে ব্রিজিং ফাইন্যান্স থেকে একটা পয়সা আনতাম চাইলাম। তো এটা এন্ড অফ কন্ট্রাক্ট যদি পয়সা দিতে পারি না, তে বাদে এটা রিনিউ করা যাইব না পয়সা দেওয়া লাগবে? জি ধন্যবাদ ভাই আপনাকে। এই প্রশ্নটা আপনাকে কোনো একটা ফাইন্যান্সিয়াল এক্সপার্টকে করতে হবে, বাট আমি যতটুকু বেসিক বুঝি, এটা হচ্ছে আমি নট ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, আমি ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার একজন, বাট প্রপার্টি নিয়ে কাজ করি। আমি আপনাকে বেসিক জিনিসটা, আপনি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা নির্দিষ্ট শর্তে একটা টাকা এনেছেন আপনার এক্সটেনশন করার জন্য, এটা ব্রিজিং ফাইন্যান্স হতে পারে। কারণ আপনার যদি ট্রেডিশনাল মর্গেজ বা এডিশনাল বরোইং আপনি না করতে পারেন, আমরা অনেকাংশেই আমরা কিন্তু ব্রিজিং ফাইন্যান্সের উপরে ডিপেন্ড করি, স্পেশালি অন প্রপার্টি ডেভেলপমেন্ট। আপনি যেহেতু এক্সটেনশন করছেন, ইট ইজ এ ডেভেলপমেন্ট অন ইউর প্রপার্টি, বাট আপনাকে অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে। বাট আপনি যদি কোনো কারণে ফেরত দিতে অপারগ হন, ওদের সাথে কথা বলে আপনি টাইম এক্সটেনশন করতে পারবেন, বাট পারবেন না এরকম কিন্তু না, বাট আবার 100% আপনাকে দিবে এরকম না।
ইটস ডিপেন্ডস অন আপনি কতটা কিস্তি দিয়েছেন, আপনার সাথে ফাইন্যান্সিয়াল কোম্পানির রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ হয়েছে। বাট আমি আপনাকে সাজেস্ট করব ভাই, অবশ্যই আপনি একজন প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের শরণাপন্ন হন। আমাদের বাঙালি ভাই বোন, অসংখ্য বাঙালি ভাই বোন আছেন যারা এই মর্গেজ লাইনে অসম্ভব ভালো করছে। আমি আশা করি তারা আপনাকে একটা সুপরামর্শ দেবে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের মাঝে মানে আরেকজন কলার আছে, আমি একটু কলার নিই। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। আসসালামু ভাই, ওয়ালাইকুম সালাম। আপনার প্রিভিয়াস ভদ্র মহিলা যে ফোন করছিল তাই মর্গেজ কাউন্সিলর গড় বাট অন্য গড় লইটা চাই না, জি তার ওটা অ্যালার্ট করবা যে তার কাউন্সিলর গড় থাকা অবস্থায় তাই অন্য গড় যদি কিনো তাদের কাউন্সিলর গড়টাই বার করে দিলাই, কারণ কাউন্সিলর গড় হইল সোশিয়াল হোম। যেহেতু তার সোশিয়াল হোম আছে তাই নিজে গড় কিনার এবিলিটি আছে, তো তার কাউন্সিলর গড়ের দরকার নাই। তো কাউন্সিলর যদি জানিলাই তার গড় কিনছে লাগানো বা তার গড় আছে তাহলে বার হয়ে লাগবে কাউন্সিলর গড় থেকে, ওটা অ্যালার্ট করে দিবা। জি ধন্যবাদ আপনাকে, সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি একদিন আমাদের সাথে আসেন। আমরা চাই আমাদের বাঙালি ভাই বোন যাতে উপকৃত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমরা সেকেন্ড প্রপার্টি আমরা যখন চিন্তা করব বাই টু লেট বা এটা ইনভেস্টমেন্ট হিসেবে আমরা দেখি, সেই বিষয়টা নিয়ে আমরা আবার আলোচনায় চলে যাই। আসলে যে আমরা যখন সেকেন্ড প্রপার্টিটা কিনি তখন অবশ্যই আমাদের একটা আমরা কি উদ্দেশ্যে কিনছি এটা তো আমাদের প্রথমে নির্ধারণ করা উচিত। আমি কি এটা ভাড়া করবো না আমরা কিছু। আচ্ছা, আরেকটা যেটা হলো যে 2 বছর বা 3 কোভিডের পরে আমাদের একটা তো ছাড় দিয়েছিল, কিন্তু তারপরে তো ছাড়টা উঠে গেছে, স্ট্যাম্প ডিউটি, এটা একটা তো বড় এটা খরচ, এবং এটা তো আপনার ওই যে দামের সাথে অ্যাড হয় আর কি। এখন যখন আমরা দামের সাথে অ্যাড হয়, এটা তো মোটামুটি একটা বড় অঙ্কের একটা অ্যাড হয়ে যায়। এই বিষয়টা কিভাবে বিবেচনা করা উচিত আর কি? দেখুন, এখানে অবভিয়াসলি এটা সরকারের পলিসি, সরকার বিভিন্নভাবে তাদেরকে বুকটাকে ব্যালেন্স করতে হয়। বাট আপনার ট্যাক্স তো এইভাবেই আসে না। সরকার চলবে কিভাবে, পুলিশকে কিভাবে আপনার বেতন দিবে, ডাক্তারদেরকে কিভাবে বেতন দিবে, আপনার রাস্তা যারা ক্লিনিং করে, মানে ওভারঅল দেশটা চালানোর জন্য তাদের ট্যাক্স দরকার। তো এই ট্যাক্সের আওতায় যারা নির্ধারণ করেন তারা একসময় নির্ধারণ করেন কত হাজার পর্যন্ত ফার্স্ট টাইম বায়ারদেরকে ফ্রি রাখবেন। আর এখন কথা হচ্ছে যে ওয়েন ইজ এ কাম টু এ বাই টু লেট, এটা কিন্তু আপনার বিজনেস। বাই টু লেট আইদার আপনি আপনার ভাড়া দেওয়ার জন্য আপনি এটা করেন, আর আপনি প্রপার্টি ডেভেলপমেন্টের জন্য করেন। এগেন বাই টু লেট যদি আপনি নিজের নামে করতে পারেন, এসপিভি মানে একটা স্পেশাল পারপাস ভেহিকল একটা কোম্পানির নামে করতে পারেন। এখন যেই নামেই করেন অবভিয়াসলি ইট ইজ গোয়িং টু বি এডেড। আপনি এখন 250,000 পর্যন্ত একটা, 125,000 পর্যন্ত একটা, তার উপরে 900,000 পর্যন্ত একটা। এটা একটা শখ করে দেয়া যে আপনি আপনার প্রপার্টির নির্দিষ্ট ভ্যালুর উপরে আপনি এই ট্যাক্সটা দিবেন। এটা ল্যান্ড ট্যাক্স অবভিয়াসলি আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন আপনাকে এত পর্যন্ত দিতেই হবে না, একদম ফ্রি, তার উপরে একটা পার্সেন্টেজ দিতে হবে। আর আপনি অ্যাডিশনাল পারচেসার যদি হন সেক্ষেত্রে আপনাকে একটা প্রিমিয়াম দিতে হবে। দেখুন, এর আসলে সরকার যখন কোনো একটা নিয়ম করে, কী জন্য করে, একটা ওয়াইডার জনগণ আমি আমার কথায় মাথায় রেখেই কিন্তু করে। ফার্স্ট টাইম বায়ার তার মানে হচ্ছে যে আপনি বাড়িটা ক্রয় করছেন নিজে থাকার জন্য, আপনার পরিবার নিয়ে থাকার জন্য। সেই ক্ষেত্রে সরকার বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে, ধরুন আপনার 300,000, এই 300,000 আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এখন আপনি যদি লন্ডনে আপনি কোনো একটা বাড়ির কথা চিন্তা করেন, আপনি বলতে পারেন যে আমার তো এখানে 500,000, বাট এই আপনার যখন একটা মানে দেশের সরকার যখন আইন করবে, এখানে তো 70 মিলিয়ন লোক, এখানে তো আপনার মানে এই লন্ডনের আপনার 500,000 বা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন লোকের জন্য করতে পারবে না। তো এখানে ইউকে অ্যাভারেজ যে হাউস প্রাইস এটা হচ্ছে জাস্ট অ্যারাউন্ড 300,000। তো এই জন্যই কিন্তু একটা করা হয় লন্ডনের জন্য। অবভিয়াসলি বড় শহরগুলোতে যেখানে দাম অনেক বেশি, একটা কনসেশন থাকা উচিত। অনেক বাড়ি এই জিনিসটা কিন্তু উঠে এসেছে, বাট ইট ইজ ফর এভারেজ মানে আপনার ইউকের জন্য। বাট যখন ইস কাম টু এ বিজনেস, আপনি একটা ব্যবসা করবেন, এ থেকে আপনি মুনাফা করবেন। আপনি যদি দেখেন একটা জিনিস আমি মেনশন করতে চাই, অন অ্যাভারেজ আপনি যদি মানে 1945 সাল থেকে এখন পর্যন্ত দেখেন, অ্যাভারেজ কিন্তু ইউকে হাউস প্রাইস 4%। হ্যাঁ, অনেকবার অর্থনৈতিক মন্দা বা আমরা যেটাকে মানে আপনার অবভিয়াসলি ক্রেডিট ক্রাইসিস বলি বা যাই বলি না কেন, তো এখন এটা যদি এভারেজে 15 থেকে 20 বছরের মধ্যে একবার করে প্রপার্টি মানে দাম পড়ে যাচ্ছে, বাট তারপরেও কিন্তু অন এভারেজ 4% আপনার বৃদ্ধি আছে। বাট
সমস্ত জিনিসগুলো হিসেব করেই কিন্তু সরকারকেও চলতে হবে, তার বাজেটেও বুকটাকে ব্যালেন্স করতে হবে, সব কিছু মিলিয়েই কিন্তু সেকেন্ড প্রপার্টি এটার মধ্যে একটা ট্যাক্স নির্ধারণ করা হয়। আমি একটু সময় নিতে পারি আপনার কাছে? অবশ্যই। আমাদের একটা দর্শক কলার আছে, আমি একটু কলটা নিয়ে তারপরে আপনার আলোচনা ফিরে যাবো। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটা দিন আমার একটা প্রপার্টি আছে বার্মিংহাম, জি এইচএমও। জি এখন এইচএমওর মর্গেজ করতে তো হার্ড হয় এবং এক্সপেন্সিভ হয় এইচএমও মর্গেজ। এখন আমি একটা বেচবার সময় একটা বালা দাম পাইনি না নর্মাল হাউস করিয়া দাম বালা পাইনি, কোনটা করলে ভালো হইব? জি, ধন্যবাদ। না নর্মাল হাউস করিয়া কোনটা করলে ভালো হইব? জি জি ধন্যবাদ। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি নর্মাল হাউস হিসেবে যদি বিক্রি করেন, আপনার অবশ্যই আপনি এইচএমও যদি বিক্রি করেন আপনি অবশ্যই দাম বেশি পাবেন। কারণ হচ্ছে এটা যা ইনভেস্টরদের কাছে এইচএমওর বাড়িতে আপনার যে ম্যাক্সিমাইজ করা, আপনার একটা নর্মাল এই বাড়িটা সেম বাড়িটাই যদি আপনি আপনি সিঙ্গেল আপনার ইউনিট হিসেবে ভাড়া দেন, হয়তো মানে বার্মিংহামে আই ডোন্ট নো, মানে হয়তো আপনি 1200-1300 পাউন্ড পাবেন, বাট এইচএমও হয়তো আপনাকে 1500-1600 বা আরও বেশি দিচ্ছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি বার্মিংহামে আপনি কতটুকু পাচ্ছেন, বাট এইচএমও যেহেতু ইনকামটা বেটার, অবভিয়াসলি এটা লাইসেন্স আছে, আপনি লাইসেন্সের ফি দিচ্ছেন, আপনি সার্টেন ক্রাইটেরিয়া মেনটেন করছেন। এইচএমও বাড়িতে ইনকাম অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে, আবার মডারেটলি অবভিয়াসলি ইউকে অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন 30-35% এডিশনাল ইনকাম পাওয়া যায় এইচএমওতে অন অ্যাভারেজ। হ্যাঁ, তো এখন আপনি যখন বাড়িটা বিক্রি করতে যাবেন, আপনিও কোন বাড়িটা ক্রয় করবেন? অবশ্যই যে বাড়ি আপনাকে অ্যাজ এ ইনভেস্টর যে বাড়ি আপনাকে রিটার্ন বেশি দেবে। তাই এইচএমও হিসেবে যদি আপনি বাড়িটা বিক্রি করেন ডেফিনেটলি আপনি এক্সট্রা প্রাইস পাবেন। তো আমি মনে করি যে আপনার এই লাইসেন্সটা বলবৎ রাখা দরকার, এবং যদি বিক্রি করেন অবশ্যই অ্যাজ এ এইচএমও হিসেবে বিক্রি করা উচিত। ধন্যবাদ। যেমন প্রশ্ন থেকে আরেকটা যেটা বোঝার চেষ্টা করেছি আমি, হয়তো যেটা আমি হয়তো ভুল বুঝতে পারি, যেটা বলেছে হয়তো এইচএমও হিসেবে উনি বিক্রি করতে যাচ্ছে, কিন্তু যারা ক্রেতা তাদের জন্য হয়তো মর্গেজ পাওয়াটা কি কঠিন কিনা, উনি হয়তো এরকম একটা প্রশ্ন করেছেন। না, অ্যাবসলিউটলি না। দেখেন, এখন আপনার কাছে এইচএমও লাইসেন্স আছে, আমি বলছি না যে পার্টিকুলারলি এই ভাইয়ের প্রপার্টিতে প্রবলেম। এইচএমও লাইসেন্স থাকা আর এইচএমও স্ট্যান্ডার্ড থাকা, আপনি দেখেন কোভিডের সময় সবসময় আমরা সরকার ভালো করলেও আমরা বলি, সরকার মানে আপনার খারাপ করলেও আমরা বলি। কোভিডের সময় অনেকগুলো বাসাতে এইচএমও লাইসেন্স দেওয়া হয়েছে দ্যাট আর নট আপ টু দ্য ইউকে স্ট্যান্ডার্ড। তো এখন কথা হচ্ছে যে ব্যাংক যখন বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যখন আসবে ভ্যালু করবে, তাতে তারা যদি দেখে যে এইচএমওর এভরিথিং ইজ দেয়ার, আপনার হেলথ অ্যান্ড সেফটির পার্সপেক্টিভ থেকে, ফায়ার সেফটির পার্সপেক্টিভ থেকে, আপনার এখানে যদি আপনার এইচএমওর অল দ্য ক্রাইটেরিয়া যদি মেনটেন থাকে, ডেফিনেটলি ইজ নট এ ইস্যু। মানে আপনার এইচএমওতে মর্গেজ পাওয়া কোনো মানে ইস্যু না। এখন কথা হচ্ছে যে মানে যারা মর্গেজের অ্যাপ্লিকেশনটা করছে তারা কতটুকু জানে, তাদের অ্যাক্সেসটা কতটুকু, আপনি ইটস ডিপেন্ডস অন আপনি কার কাছে গেলেন। আপনি দেখুন, মানে আমি অলওয়েজ আই এম ওপেন টু ক্রিটিসাইজ পিপল ইফ দ্যার ইজ এ ইস্যু উইথ দ্য সার্ভিস। আমরা কিন্তু আমাদেরটাও বলি, আই সে অল দ্য মিডিয়া, আমরাও যদি খারাপ কাজ করি আমাদেরও সমালোচনা করেন, নো প্রবলেম। এখন আপনি যদি আমার কাছে আসেন, ইফ আই এম এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বাট আই ডোন্ট হ্যাভ এ লেন্ডার হু ক্যান ডু দ্য মোর এইচএমও ফাইন্যান্স, দেন আই উইল টেল ইউ সামথিং বিকজ আই ওয়ান্ট টু সেল মাই প্রোডাক্ট। ইফ দ্যাট ইজ দ্য কেস, আমাদের ভাই বোন তাদের আমি সবাইকে বলবো যে ইউ ডু উইন্ডো শপিং, আপনি 2-3 জায়গায় যান, বাট দের ইজ নো ইস্যু। আমরা হাজার মানুষের সাথে ডিল করি যাদের হাজার এইচএমও প্রপার্টি আছে, আমরা তাদেরকে অ্যাডভাইস করি if you are struggling to cope up with your financial payment, আমরা বলি আপ স্কিলিং করেন। আপনার বাসায় যদি আপনি 1000 টাকা পান, এইচএমও যদি করার সুযোগ থাকে, এইচএমও করে এখান থেকে 1300 টাকা ইনকাম করেন, তো তার মানে কি প্রত্যেকটা মানুষ এইচএমওতে রিটার্ন পাচ্ছে। ডেফিনেটলি দেয়ার ইজ এ লট অফ ল্যান্ডার। এরকম কোনো কি মিথ বা এরকম কোনো আছে এইচএমও বিক্রি হতে অনেক সময় লাগে, যেহেতু যদি কারণ উনি নিশ্চয়ই কোনো কারণে বিক্রি করছেন, দেখা যাচ্ছে সিঙ্গেল হাউসটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। নো, অ্যাবসলিউটলি নট। এজ এ ইনভেস্টর হাজার ইনভেস্টর আছে দাদা এই মানে ইউকেতে। ইনভেস্টর হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ইফ আই এম এ ইনভেস্টর, আমি কোথায় ইনভেস্ট করবো, দেয়ার ইজ এ মোর রিটার্ন। এইচএমও আমার কোনো ওনার এইচএমও করা আছে। ফর এক্সাম্পল, এইচএমও করতে গেলে আপনার একটা খরচ আছে, 3 থেকে 5 হাজার পাউন্ড আপনার খরচ হবে, এই স্মল
স্মল এইচএমও করতে গেলে, আর এর মধ্যে যদি আবার আপনাকে স্ট্যান্ডার্ড করতে হয় দেন অ্যানাদার 5,000 to 10,000 খরচ আছে। তো এখন আপনি 15,000 পাউন্ড খরচ করতে আপনাকে এইচএমও করতে হবে, কেন? কারণ দ্য রিটার্ন ইজ মোর। তো অবশ্যই দেখুন এখানে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, তো মানে আপনার বাড়ি ভাড়া দিয়ে এটাকে কোপ আপ করা, আপনার ইফ ইউ রিমেম্বার আমরা 22-23 সালে যে প্রোগ্রামগুলো করতাম তখন কিন্তু মানুষ বলতো যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এখন আই ক্যান নট কোপ আপ উইথ মাই পেমেন্ট, যে আমার টেনেন্ট আমাকে 1500 দিচ্ছে, ব্যাংক আমার দিতে হচ্ছে 1900। আপনার ইফ ইউ রিকল দ্য মেমোরি, তো তখন কিন্তু আমরা ঢালাওভাবে বলেছি যে আপনারা ম্যাক্সিমাইজ করেন, আপনারা প্রপার্টিগুলোকে হয় স্প্লিট করে 2টা অ্যাপার্টমেন্ট করেন, অথবা এইচএমও করেন, সার্ভিস অ্যাকোমোডেশন করেন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন করেন। এই প্রত্যেকটা জিনিস একটা স্ট্যান্ডার্ড হাউস, তার উপরে আপনি যত আপস্কিলিং করবেন আপনার রেন্টাল রিটার্ন তত বাড়বে। তো এই জন্য এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল মানে ইনস্টিটিউশনগুলো কি, আপনি যত বেশি আপনি কাকে আপনার মানিটা বড় করতে দিবেন, যে আপনাকে দেওয়ার ক্ষমতা থাকবে বেটার, এইচএমও ডেফিনেটলি ইজ এ বেটার অপশন। ধন্যবাদ। আমরা শুরু আবার পিছনে ফিরে যাই, যে জিনিসটা আলোচনা করেছিলাম যে সেকেন্ড প্রপার্টি হিসাবে একটা প্রপার্টি যখন আমরা যে কোনো ফার্স্ট টাইম বায়ারের জন্য একটা সুবিধা দিচ্ছে, ধরেন 300,000 একটা বাড়ি, যে ফার্স্ট টাইম বায়ারকে সে 300,000 দিয়ে কিনছে, এবং স্ট্যাম্প ডিউটি লাগবে কিনা জানি না, ওটা যদি একটু ওটা ক্যালকুলেশন ব্যাপার আছে, অথবা লাগবে না, 300,000 ইজ ফ্রি, সলিসিটারের একটা খরচ আছে, সব মিলে তার হয়তো দেখা যাচ্ছে 305,000 পড়লো, এটা বাড়িটার দামই বলবো তখন 305,000। কিন্তু যখন যে সেকেন্ড প্রপার্টিটা হিসাবে কিনছে তার বাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, হয়তো 330-এর মতন পড়ে যাচ্ছে স্ট্যাম্প ডিউটি মিলে, তখন মানে কেনাটাই তো তার সে মানে মার্কেট প্রাইস থেকে বেশি কিনছে। এই ব্যাপারে দেখুন এখানে তো সে মানে হাউসের প্রাইসটা তো সে ওইটাই দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি যখন এই জিনিসটা আপনি দেখেন, ইফ ইউ সেল উইদিন 3 ইয়ার্স আপনি যে রিবেট পাচ্ছেন, আপনার যে স্ট্যাম্প ডিউটি ফেরত পাচ্ছেন, এটাও তো আপনাকে, দ্যাটস ওয়াই ইট ইজ এ ম্যাটার অফ অ্যাকাউন্টেন্সি, বুঝতে পারছেন, এবং পলিসির ব্যাপার আছে, আপনার মানে ফাইন্যান্সের যেই আছে। এখন আপনি যদি কোম্পানি ফরম্যাটে করেন, আপনি যদি উইদিন 3 ইয়ার বিক্রি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকা আপনি ফেরত পাবেন। এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে মানে কোম্পানির যে খরচ, এই স্ট্যাম্প ডিউটিটা কিন্তু ইজ কামিং ফ্রম এ কস্ট। তো এখন ধরুন আপনি একটা বাড়ি, নর্মালি হোয়াট উই মেক ইন ফ্লিপিং প্রপার্টি কমপ্লিটলি ডিফারেন্ট, বাট আই উইল ট্রাই টু এক্সপ্লেন থ্রু এক্সাম্পল। এখন আপনি যদি প্রপার্টি ফ্লিপিং করেন, যে আপনি কি করছেন, যে আপনি একটা বাড়ি ক্রয় করলেন 300,000 দিয়ে, ডিস্ট্রিবিউটেড প্রপার্টি, এনি প্রপার্টি, এখন এটার মধ্যে আপনি আরও 60,000 পাউন্ডের কাজ করালেন, তার মানে আপনার স্ট্যাম্প ডিউটি হইলো, আপনার কথায় ধরে নিলাম যে 5%, আপনার 315, 6,000 পাউন্ড আরও খরচ, 321,000, এর মধ্যে আরও 50,000 আপনি খরচ করলেন, তার মানে 371,000। এখন আপনি যদি প্রপার্টিটা 420-তে বিক্রি করেন বা 400-এ বিক্রি করলেন, তো বাকি যে জিনিসগুলো আপনি 3 বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবে যে আপনি কত টাকা ফেরত পাবেন, বা ইট ইজ কামিং টু ফ্রম এ বিজনেস কস্ট। এখন দেখুন কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, আপনি বাইং হাউস ফর ইয়োর সেলফ অর বাইং হাউস ফর এ বিজনেস, এটা আপনাকে অনেক হিসাব, বিজনেস করতে গেলে ইউ নিড নাম্বার, আপনাকে এক্সিট পয়েন্ট জানতে হবে, আপনি কখন, এখন আপনি যদি বাই টু লেট প্রপার্টি করেন 3 বছর 4 মাসে বিক্রি করেন, ইউ লুজ এ বিগ পোর্শন অফ ইউর প্রফিট। বাট এগেইন অ্যাকাউন্টেন্টরা বলতে পারবে যে আসলে কিভাবে হবে। তো এই জন্য মানে আপনি কি করছেন বা আপনারা কি করছেন এইটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দেখুন স্ট্যাম্প ডিউটি ইজ নাথিং, মানে আমি বলছি অবভিয়াসলি ইউ হ্যাভ টু পে, বাট এটা আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো প্রভাব আই ডোন্ট থিঙ্ক ইজ ইম্প্যাক্টিং। কারণ হচ্ছে এখানে আপনার বিজনেসের যে কস্ট আছে এখান থেকে আপনি ডিডাক্ট করতে পারছেন, এবং আপনার যে প্রফিটেবিলিটি আছে এর থেকে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি বিক্রি করেন সেই ক্ষেত্রে একটা বড় অংশ আপনার ফেরত পাচ্ছেন। তাই ইটস কাইন্ড অফ এ বিএটি, আপনি কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন আবার সরকারকে দিচ্ছেন, বাট এখানে ইটস নট এক্স্যাক্টলি লাইক দিস, বাট সাম কাইন্ড অফ আই থিঙ্ক আমাদের যে দর্শক আছে তারা দে নিড টু কনসাল্ট উইথ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি মনে করি। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বাই টু লেট বা সেকেন্ড প্রপার্টির ক্ষেত্রে কীভাবে কী বিবেচনা করা উচিত। আমরা অনুষ্ঠানে এই আলোচনা থাকবো, তবে অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পরে আবার আমরা সেই বিষয় নিয়ে তখন আমাদের সাথেই থাকবেন।
আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইনজিএস সাদুকুল অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে একটা যারা সেকেন্ড প্রপার্টির চিন্তা করছেন, বাই টু লেট অথবা বাই টু ইনভেস্টমেন্টে, সেই বিষয়টা আমরা ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের প্রোডাক্ট হলো যে একটা বাসা অথবা একটা ফ্ল্যাট, এটি তো আমাদের প্রোডাক্ট, আমাদের কিনতে হবে এবং এটা কিনে হবে। তো প্রথমেই কি আমাদের চিন্তা করা উচিত কিনা যে আসলে এইটার আমার মানে উদ্দেশ্যটা কী, বা আমরা এটাকে দিয়ে কী করবো, ওইখান থেকে আমার পিছনে ফেরা উচিত, না আগে জাস্ট বাড়িটার দামটা বা পজিশনটা দেখা উচিত? এটার ক্ষেত্রে যদি দেখুন, অবশ্যই আপনি কোনো একটা জিনিস করবেন, আপনাকে আগে জানতে হবে যে আপনি এটা কেন করছেন। এখন আপনি যদি মানে ফাইন্যান্সিয়াল পার্ট থেকে বলছি যে আপনি যদি কোনো বাই টু লেট প্রপার্টি ক্রয় করেন যে আপনি এটাকে ভাড়া দেবেন, এখন এটার মধ্যে যদি আপনি ডেভেলপ করেন যে আপনার 6 মাস এটা এমটি থাকলো, আর এটা যদি আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জানে, ইট ইজ ইলিগাল, আপনি এটা করতে পারবেন না। অ্যাবসোলুটলি নো। আপনি উইদাউট পারমিশন কোনো কিছু করতে পারেন। আপনাকে আপনার এটা ব্যাংক হোক আর কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হোক, আপনি তাদেরকে জানাতে হবে যে আপনি আসলে কী করবেন। দ্যাট ইজ এ টার্ম অফ আ মর্গেজ। আর আপনি যদি আপনার নিজেরটা ক্যাশ টাকা দিয়ে করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট। তো এখন কথা হচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় করেন আর বাসা ক্রয় করেন আর জায়গায় ক্রয় করেন, জায়গা তো আর আপনি বাই টু লেট ইনভেস্টমেন্ট হিসেবে আনলেস ইফ ইউ হ্যাভ এ ডেভেলপমেন্ট প্ল্যান, এটা কিন্তু আপনি পারবেন না। অবশ্যই আপনাকে জানতে হবে 1 মাস 1.5 মাস বা 2 মাস হয়তো আপনি বলতে পারেন যে আমি অ্যাপার্টমেন্টটা ক্রয় করেছি, আমি এটাকে একটু রিফার্ব করব। লাইট রিফার্বিশমেন্ট ইজ অ্যালাউড। আপনি যদি হেভি রিফার্বিশমেন্ট করতে চান, দেন এগেইন ইউ নিড ইয়োর আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার বা আপনার অবভিয়াসলি মর্গেজ যারা আপনাকে দেবে বা ব্যাংক হোক আর যে কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে কিন্তু আপনাকে লিখিত পারমিশন নিতে হবে যে আমি এই জিনিসগুলো করতে চাই। এবং স্ট্রাকচারাল কোনো কাজ যদি আপনি করেন, ডেফিনেটলি আপনাকে নিতে হবে। এছাড়া কিন্তু আপনি ইউ আর ব্রেকিং এ ল, সিম্পল এজ দ্যাট। ধন্যবাদ। তাহলে এই ক্ষেত্রে কি আমরা মানে সোর্সিংটাই কি মেইন ওই কিনা, প্রথম ধাপ কিনা, যে না আমার আসলে প্ল্যানটা প্রথম ধাপ কিনা? প্ল্যানিংয়ের সোর্সিং ডেফিনেটলি ইজ এ ফার্স্ট স্টেপ, বাট প্ল্যানিং আপনি যদি দেখেন এখানে আপনার যদি 10টা পয়েন্ট থাকে বা 5টা পয়েন্ট, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট ওয়েতে প্রপার্টি জার্নিটা প্ল্যান করবে। আমি হয়তো এর 4 স্টেপে করবো, আপনি হয়তো 3 স্টেপে করবেন, আবার কেউ একজন হয়তো 10 স্টেপে করবে। তো এখন কথা হচ্ছে যে আপনার স্টেপগুলো জানা দরকার। আপনার মানে ফার্স্ট টু এন্ড আপনি কেন ক্রয় করছেন, কি করবেন, কখন এসে আপনি মানে আপনার হয়তো প্রফিটে ছাড়বেন, লসে ছাড়বেন, আপ টু ইউ, বাট কখন আপনি এটা থেকে এক্সিট করবেন। প্রপার্টির ক্ষেত্রে, স্পেশালি ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে এক্সিট পয়েন্টটা জানা খুবই জরুরি। আপনাকে কখন এটাকে এক্সিট করতে হবে এবং কোন কন্ডিশনে করতে হবে, এই জিনিসটা যদি না জানেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনার ইনভেস্টমেন্টটা একটা রিস্কের মধ্যে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম। প্রপার্টি যখন আলোচনা করি, একটা টার্ম আমরা সবসময় শুনি, আমরা আলোচনা করি যে প্রপার্টি সোর্সিং, এটা অনেক সময় শুনি। আসলে জিনিসটা কি, এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আলোচনা করি যে প্রপার্টি সোর্সিং, এটা আমরা অনেক সময় শুনি। আসলে জিনিসটা কি, এটা আসলে কে করে থাকে এবং এটা দিয়ে আমাদের মানে দর্শকের কি মানে কি হিসাবে প্রপার্টি সোর্সিং এটা একটা ইন্ডাস্ট্রিটা হচ্ছে প্রপার্টির উইদিন এ প্রপার্টি ইজ এ ইন্ডাস্ট্রি। মানে হচ্ছে আপনি সোর্সিং হচ্ছে আপনি কিভাবে খুঁজবেন এজেন্টগুলো, এই যে প্রপার্টি স্টেট এজেন্টগুলো ইজ এ পার্ট অফ এ সোর্সিং। আপনি অনলাইন প্ল্যাটফর্মগুলো পার্ট অফ এ সোর্সিং। আপনি দেখবেন অফলাইন, অনলাইন, আপনার হাই স্ট্রিট, মানে যারাই আছে যারা এই কাজটা করে, যারা মেইন জিনিসটা হচ্ছে আপনি একটা প্রপার্টি বাই করবেন, আমি আপনাকে খোঁজ করে দিব, আমি আপনাকে এনে দিব। এখন আইদার আই এম এ প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম, ওর আমি হাই স্ট্রিট এজেন্ট। এই সমস্ত জিনিসটাই কিন্তু আন্ডার সোর্সিং। তার মানে হচ্ছে আপনি খুঁজে বের করা বা আপনাকে খুঁজে দেওয়া আপনি কি চাচ্ছেন, দ্যাট ইজ পার্ট অফ এ সোর্সিং। তো এখন এখানে এটা আইদার স্মল ডেভেলপমেন্ট প্রজেক্ট হইতে পারে, লার্জ স্কেলে ডেভেলপমেন্ট হইতে পারে, অ্যাজ লিটল এজ আপনার মানে বসবাস করার জন্য বাসা হতে পারে। দিস হোল প্রসেস আপনি একটা মানে গ্রাহকের কাছে সে যা চাচ্ছে এগুলোকে প্রসেস করে দেওয়াটাই হচ্ছে, আর ইন টার্ম অফ প্রপার্টির ক্ষেত্রে এই প্রপার্টি সোর্সিং। আচ্ছা, সিম্পল। তো যেটা যদি আমি জাস্ট আপনার কথা যেটা বুঝলাম যে আসলে এই প্রপার্টি সোর্সিং নিজেও করতে পারে অথবা কারো সাহায্য নিতে পারে। কিন্তু প্রপার্টি সোর্সিংয়ে যদি একটা দেখা যাচ্ছে জাস্ট করা যাচ্ছে যে মানুষ প্রপার্টি সোর্সিং বা এই সার্ভিসটা কেন নেয়, কারণ সাধারণত দেখা যাচ্ছে যে প্রপার্টি তারা ভালো বুঝে এবং যেই জিনিসটা সাধারণত কনসিডার করে যে বিলো মার্কেট ভ্যালু তারা বেশি কনসিডার আনে আর কি, যেটা হলো এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। দেখুন, এটা আবার আলাদা একটা জিনিস যে আপনি একটা বিরাট গ্রুপই কাজ করে যে বিলো প্রপার্টি মার্কেট, তারা মানে আপনার প্রপার্টিটা যদি
শুধু 200,000 থাকে। বিলো মার্কেট পায়নি এবং যে পোটেনশিয়াল ইয়াল মানে আরো ওটা দিয়ে পোটেনশিয়াল আরো কিছু করতে পারে এই জিনিসগুলো ওরা এটাও আরেকটা বিরাট গ্রুপ আপনার কাজ করে, অনলাইন অফলাইন দুই জায়গাতে আপনি পাবেন। যেটা হচ্ছে যে আপনার তারা আসলে খুঁজে বের করে, ইউ নিড টু বি লাকি ও ইউ নিড টু বি উইদিন দ্য নেটওয়ার্ক। আপনি ওই নেটওয়ার্কে কাউকে চিনতে হবে, জানতে হবে। প্রত্যেকটা এরিয়াতেই এই নেটওয়ার্কটা আছে। আপনার এখানে প্রফেশনালি মানুষজন আছে যারা এই বিলো মার্কেট প্রপার্টি নিয়ে কাজ করে। এদের আসলে কি কাজটা হচ্ছে ধরুন আপনি একটা জরুরি প্রয়োজনে আপনার প্রপার্টিটা বিক্রি করে দিবেন, আপনার পয়সা দরকার হচ্ছে আপনার 10 দিনের ভিতরে 20 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে দেখুন প্রয়োজনের তো শেষ নাই, মানুষের চাহিদারও শেষ নাই। এখন আপনি কি কারণে আপনার প্রপার্টিটা বিলো মার্কেট বিক্রি করবেন আপনি জানেন, বাট দেয়ার ইজ এক্সিস্টেন্স আছে। আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা অনেক সময় দেখি যে অনেক সময় ডিস্ট্রিবিউটেড প্রপার্টি বিভিন্ন কারণে আসলে প্রপার্টিগুলো বিলো মার্কেট বিক্রি হয়। এবং আপনি যেটা বললেন যে পটেনশিয়ালগুলো তারা কিন্তু আপনি তখনই ক্রয় করবেন যখন ইটস মেকিং ইউ প্রফিট। দেখুন এই বাইং অ্যান্ড সেলিংয়ে আসলে কিন্তু কেউ কখনো লুজার হয় না, কারণ হচ্ছে যে প্রপার্টিটা যে বিক্রি করছে সেও তো একটা প্রফিটেই বিক্রি করছে। আপনি ক্রয় করছেন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যেই ক্রয় করছেন, এবং আপনি তখনই প্রপার্টিটা ক্রয় করবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই প্রপার্টিটা ক্রয় করছেন একটা গুড প্রাইসে, ভ্যালু ফর মানি। তার মানে হচ্ছে যে বিক্রি করছে সেও প্রফিট করছে, যে ক্রয় করছে সেও স্যাটিসফাইড হচ্ছে যে আমি যে প্রপার্টিটা মার্কেট রেটেই আমি ক্রয় করছি। এখন কথা হচ্ছে যে আমরা যে টার্মটা শুনি বিলো মার্কেট, হ্যাঁ এইটাও এক্সিস্ট করে, বাট এর জন্য আপনাকে সোর্সিং জানতে হবে, এর জন্য আপনাকে উইদিন দ্য নেটওয়ার্ক হতে হবে, বা ওই নেটওয়ার্কে যারা কাজ করে তাদেরকে চিনতে হবে। দেখুন আমি একটা এক্সাম্পল বলি, প্রোভেটের যে প্রপার্টিগুলো আছে, যে প্রোভেটের প্রপার্টি কীরকম, যে যারা বসবাস করতো তারা হয়তো আর দুনিয়াতে বেঁচে নেই, হ্যাঁ এই জন্য তার ফ্যামিলি মেম্বার হয়তো এখানে নেই, অনেক সময় হয়তো চ্যারিটিতে চলে যাবে, অনেক সময় হয়তো সরকার বা আপনার যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আছে তারা অ্যাকোয়ার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইউকেতে দেখি যে বহুল প্রচলিত বিলো মার্কেটে পাওয়া যায় যে প্রোভেটের একটা মানে কেউ বদার করে না, যে আসলে হয়তো 4-5 জন মালিক থাকে, 2 ভাই বোনের মধ্যে আপনার মানে বন্টন হবে, ভ্যারিয়াস কারণ হতে পারে, বাট ইট ইজ এ বিলো মার্কেট। আবার অনেকে আছে যে না প্রোভেট কিন্তু আমি অনেক দিন মার্কেটে রেখে বিক্রি করব। ইটস অল অ্যাবাউট দ্য সেলারের যে চাহিদা, এই চাহিদাটা আপনি কিভাবে পূরণ করছেন, কত সময়ের মধ্যে পূরণ করছেন, তার উপরে নির্ভর করে সেলার আপনাকে একটা ডিসকাউন্ট দিচ্ছে, আর দ্যাট ইজ এ বিলো মার্কেট। আপনাকে যদি 5% ডিসকাউন্ট 300,000-এর প্রপার্টিতে আপনি 15,000 পাউন্ড সেভ করতে পারবেন, বাট এগেইন আপনার প্রয়োজন টাকাটা একটা নির্দিষ্ট সময়ে, বা আপনার প্রয়োজন আপনি পার্টনারশিপ থেকে টাকাটা নিয়ে আসা, ভেরিয়াস কারণে হতে পারে, পজিটিভ কারণে হতে পারে, নেগেটিভ কারণে হতে পারে, বাট এই টার্মটা এক্সিস্ট করে এবং মানুষজন কিন্তু এইভাবে প্রপার্টি অনেক সময় ক্রয় করে। ধন্যবাদ। যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি যে বলে যে প্রপার্টি যারা সোর্সিং করে দেয়, যে আপনি বলেছে যে যেন বিলো মার্কেট প্রাইসে বা প্রোভেট বা যে ডিসপিউট প্রপার্টিগুলো, এগুলো কি সাধারণত সবার অ্যাক্সেস নেয়, না এটা জাস্ট ওনরা কি কোনোভাবে তাদের এক্সপার্ট ইউজ করে সেই জিনিসগুলো তারা বের করে? দেখুন এটা একটা নেটওয়ার্ক, আপনি দেখবেন যে অনলাইনে অনেক আপনার অ্যাড আসে, আপনি এই জিনিসগুলো ইউকেতে পাবেন। আপনার এগুলো প্রফেশনাল বডিগুলো অনেক সময় করে, বাট মানে যতটুকু আমি বলতে পারবো ইট ইজ এ নেটওয়ার্ক, বাট আপনাকে ওই নেটওয়ার্কটা জানতে হবে বা ওই নেটওয়ার্কের কাউরে চিনতে হবে। ইটস নট এ ইলিগাল থিং। এটা একটা যেমন ট্রেডিশনাল স্টেট এজেন্ট, আবার অনলাইন স্টেট এজেন্ট আছে, দ্যাট ইজ এ অ্যানাদার মিডিয়া অফ সেলিং হাউসেস বা প্লট বা আপনার ফ্ল্যাট। বাট মানে ইউ হ্যাভ মানে আপনি যেরকম গুগলে গেলে আপনি জোপলা, রাইটমুভ, প্রাইম লোকেশন পাচ্ছেন, ওইটাও আপনার অনেকগুলো আপনার প্ল্যাটফর্ম আছে, তাদের মেম্বার হতে হবে বা তাদের সাথে যোগাযোগ থাকতে হবে, এবং আপনি মানে যে প্রফেশনাল বডি আছে তাদের সাথে জানতে পারবেন। বাট দেখুন মানে প্রোভেটের প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ডিস্ট্রিবিউটেড প্রপার্টি বিক্রয়ের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো এখানে আপনাকে জানতে হবে যে আপনি কোন জায়গা থেকে কোন প্রপার্টিটা ক্রয় করছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভাই বোনদেরকে যে জিনিসটা বুঝতে হবে এর মালিকানা ঠিক আছে কিনা, প্রপার্টি ঠিক আছে কিনা, দেন রেস্ট অফ ইট অবভিয়াসলি ফাইন্যান্স তারা তো বুঝেই ক্রয় করবে। ধরেন যারা এই সোর্সিংগুলো করে তারা কি কোনো জাস্ট ফিজ বিনিময় করে, না এটা জাস্ট কোনো তাদের এটা একটা প্রফেশন, এটা জাস্ট একটা তারা সার্ভিস দিয়ে থাকে? না, ইট ইজ এ প্রফেশন। দেখুন আমি আপনার জন্য কেন একটা সোর্সিং করে দেবো, এটা একটা লিগ্যাল প্রফেশন। এখানে আপনি সোর্সিং ফি চার্জ করতে পারবেন। দেখুন আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলি, আইদার মানে আপনার স্মল ডেভেলপমেন্ট, মিডিয়াম ডেভেলপমেন্ট, আমরা তো আর লার্জ ডেভেলপমেন্ট করি না, বা আমরা এখন পর্যন্ত করিনি, ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে করবো। ইউ হ্যাভ টু পে এ প্রিমিয়াম হচ্ছে সোর্সিং ফি। আপনার ইউকেতে 1 থেকে 3%, কিছু কিছু ক্ষেত্রে আপনি 5%, 10%ও মানুষ চার্জ করতে পারে। ইট ডিপেন্ডস অন হাউ গুড ইউর ডিল ইজ।
আপনি আমাকে একটা মানে ডিল দিবেন, যে ডিলে আমি হয়তো 100,000 পাউন্ড মেক করতে পারবো, মেবি ইউ ক্যান চার্জ মি 5%। আপনি যদি আমাকে একটা ডিল দেন যেটাতে আমি 100 মিলিয়ন আপনার প্রফিট করতে পারবো, দেন আই উইল হ্যাপিলি পে ইউ 15%। ডিপেন্ডস অন পার্সেন্টেজটা, বাট ইউকে ওয়াইজ 1-3% সোর্সিং ফি আপনি চার্জ করতে মানে করে, ইট ইজ লিগাল। আপনার এটা মানে প্রফেশনালি করে, বাট নাথিং ইলিগাল। এখানে এটাই বাস্তবতা। আপনি কেন আমার জন্য একটা প্রপার্টি খুঁজবেন? পটেনশিয়াল প্রপার্টি আপনি তো আরেকজনকেও দিতে পারেন। আমি যদি খাওয়া দাওয়া করি আপনার পেট ভরবে না, আমি যদি বেতন নেই আপনার সংসার তো আর চলবে না। মানে দেখুন এখানে মানে ইংলিশে একটা কথা আছে যে ফ্রেন্ডশিপ ডাজ নট পে দ্য মর্গেজ। মানে আপনি আমার সাথে যতই ফ্রেন্ডশিপ থাকুক আপনার বাড়ির মর্গেজ কিন্তু পে করে দিবে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ। সো একটা প্রফেশন যারা প্রপার্টি নিয়ে ডিল করে, ওয়াই দে উইল ডু ইট ফর ফ্রি? আর এটা লিগাল, ইউ ক্যান চার্জ লিগালি। ইউকেতে সোর্সিং ফি আপনি অ্যাজ এ সার্ভিস চার্জ করতে পারেন। জি, ধন্যবাদ। তাহলে কি এই কথাই বোঝা গেল যে আসলে যারা যে প্রফেশনাল যে সার্ভিসটা দিচ্ছে এই ক্ষেত্রে যারা আছে কাস্টমার বা যারা তাদের সার্ভিস নেবে তারা উপকৃত হবে। তাহলে সোর্সিং করার জন্য সবসময় আমরা প্রমোট করতে চান, তাহলে ওদের কাছে গেলেই সুবিধা পাবে এরকম কোনো? 100% সুবিধা না পেলে আপনি কেন ক্রয় করবেন? If somebody comes to me to buy my service, if I cannot make money for them, why should I charge them? একটা দেখুন, ইটস নর্মাল না আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, ধরুন NHS ফ্রি, বাট ইটস নট ফ্রি, ইজ এ ট্যাক্স মানি। হ্যাঁ, আপনি যদি একটা লয়ারের কাছে যান, একটা অ্যাকাউন্টেন্টের কাছে যান, তারা একটা সার্ভিস দিয়ে আপনাকে চার্জ করবে না? ধরুন আমি ইঞ্জিনিয়ার, আমার কাছে যদি একটা মানুষ আসে, হোয়াট ইজ মাই প্রোডাক্ট? নাথিং। আমার কি প্রোডাক্ট আছে? আমি পরামর্শ দেওয়া ছাড়া, তার একটা কাজ করে দেওয়া ছাড়া, ইউকে ল বোঝা ছাড়া বা ইউকে লরে রেসপেক্ট করে প্ল্যানিং বোঝা, কনস্ট্রাকশন বোঝা ছাড়া, বা ডু আই সেল এনি ফিজিক্যাল প্রোডাক্ট? নো। এজ এ ইঞ্জিনিয়ার ডু আই হ্যাভ এ ফিজিক্যাল প্রোডাক্ট? নো। সার্ভিস। আমি আমার বুদ্ধিমত্তা, আমি আমার জ্ঞান, এটাই তো আমি বিক্রি করব। তো একটা লোক যে আমাকে সোর্সিং করে দেবে সে কি করতেছে? তার লোকাল জ্ঞান বিক্রি করতেছে, তার সোর্সিং পাওয়ার বিক্রি করতেছে, সে একটা প্রোডাক্ট সোর্স করে দিচ্ছে। এক্স্যাক্টলি সেম থিং অ্যাকাউন্টেন্ট একটা অ্যাকাউন্টিং সার্ভিস বিক্রি করে, একটা লয়ার একটা লয়ার সার্ভিস বিক্রি করে, আমি যেরকম ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা বিক্রি করি, সোর্সিং যারা করে এক্স্যাক্টলি দে সেল এ সার্ভিস এন্ড দে আর অ্যালাউড টু চার্জ সাম মানি, ডেফিনেটলি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে সেকেন্ড প্রপার্টি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি আমরা কীভাবে সোর্সিং একটা উপায় হতে পারে, বা অথবা অনলাইন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন এজেন্ট আছে, তাদের মাধ্যমে পাওয়া যায়। আরেকটা বিষয় আমরা যে এই পর্যায়ে আমরা আলোচনা করবো, যে অনেক সময় আমরা শুনে থাকি যে অকশন প্রপার্টি, এবং আমাদের মাঝে একটা ধারণা আছে যে অকশন প্রপার্টি মানে দুইটা জিনিস আছে, অকশন প্রপার্টি খুব সস্তা এবং অকশন প্রপার্টি খুব মানে প্রবলেমেটিক অথবা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ বা কোনো একটা সমস্যা থাকে আর কি, দুইটার মধ্যে আছে আর কি। অকশন প্রপার্টি খুব সস্তা বা অকশন প্রপার্টি কিনলে তুমি খুব ঝামেলায় পড়বা, এর মধ্যে আপনি ইজ অ্যাবসলিউটলি মিথ। এর কোনো আসলে মানে আইনত কোনো ভিত্তি নেই যে অকশন প্রপার্টি কিনলেই আপনি ঝামেলায় পড়বেন। অ্যাবসলিউটলি রং। এটার কোনো ভিত্তি নাই। আর অকশন প্রপার্টিতে কিনলে মানে ঝামেলায় পড়বেন না, এটারও কোনো ভিত্তি নাই। দেখুন অকশনে কোন প্রপার্টিগুলো যায়, ইজ নট এ নর্মাল প্রপার্টি। অকশনে দুই রকমের প্রপার্টি, যেগুলো ডিসপিউটেড বা যেগুলোর মধ্যে প্রবলেম আছে ওই প্রপার্টিগুলো যায়, যেগুলো মর্গেজেবল না ওই প্রপার্টিগুলো যায়, যেগুলোতে মালিকানায় প্রবলেম মানে হিউজ টাইপের হতে পারে। বাট এনাদার টাইপ অফ প্রপার্টি কামিং টু দ্য অকশন, ক্লেভার সেলার। এখন একটা সেলার যদি মনে করে যে না আমি আমার প্রপার্টি থেকে নর্মাল ট্রেডিশনাল ওয়েতে সঠিক প্রাইসটা পাচ্ছি না, লেটস ট্রাই ইন অকশন, এগুলো হচ্ছে ক্লেভার সেলার যারা, তারাও কিন্তু করতে পারে। তো এখন কথা হচ্ছে যে অকশনে আপনারা যখন ক্রয় করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য, আপনার নলেজটা থাকতে হবে, আপনার রিসার্চের যে টিম আছে সেই টিমটা থাকতে হবে, আপনাকে বুঝতে হবে, হয় আপনি নিজে বুঝেন অথবা আপনাকে কেউ পরামর্শ দিতে হবে যে ভাই বোন এই প্রপার্টিটা যদি ক্রয় করো এইভাবে করতে হবে। আপনাকে আলটিমেটলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই দুইটা জিনিস যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অকশন থেকে প্রপার্টি কেনাটা আমি মনে করি মোটেও কোনো ভালো বা মানে আপনার অ্যাডভান্টেজ হবে না। এখন বাট এর মানে এই না যে অকশনে যত প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলোই প্রবলেম থাকে, নো, মানে এটাও সত্য না। কথা হচ্ছে যে আপনি অকশন থেকে, আমরা জানি এভারেজ মানুষজন যারা লিমিটেড রিস্ক নেয় প্রপার্টির ক্ষেত্রে, অকশনে যদি তারা প্রপার্টি ক্রয় করে ইউকে অ্যাভারেজে 25-35% তারা প্রফিট করতে পারে আফটার ওয়ার্ক। তো এখন একটা কথা আছে যে ভাই প্রফিট করতে পারে আফটার ওয়ার্ক মানে কি?
এখন ধরুন আপনি একটা অকশন থেকে একটা পুরনো প্রপার্টি, যেটা অকশন নাম শুনলেই আমাদের চোখের সামনে আসে, সিলিং ভেঙে পড়তেছে, কিচেন নাই, বা আপনার ওয়াটার লিকেজ আছে, মানে রুফের মধ্যে প্রবলেম আছে, দ্যাটস নর্মাল। যে কারণ হচ্ছে অকশন প্রপার্টি মানে বা হোম আন্ডার দ্য হ্যামার একটা খুবই জনপ্রিয় প্রোগ্রাম ব্রিটেনে। হ্যাঁ, তো আপনার এই প্রোগ্রামগুলো যদি আমরা দেখি, তখন আমরা কি আমাদের চোখের সামনে বাস্তবতাটা কি আসে? বাস্তবতাটা আসে হচ্ছে একটা ঝরাজীর্ণ আপনার বাসা অথবা অ্যাপার্টমেন্ট, তো এবং এইগুলো কিন্তু আমাদের আসে। এখন কথা হচ্ছে যে এক্সিট করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি ধরুন আপটন পার্কে একটা অকশন থেকে প্রপার্টি ক্রয় করলেন, নর্মাল প্রপার্টির প্রাইস 500,000, অকশনে 350,000। তো এখন আপনাকে বুঝতে হবে যে এই যে 150,000-এর গ্যাপটা আছে কেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক রিকোয়ার উইদিন দ্য প্রপার্টি। এখন এই প্রপার্টিতে আমাকে যদি আপটন পার্কের আরেকটা প্রপার্টির লেভেলে নিয়ে আসতে হয় বা স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে হয়, আমাকে কত টাকার কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে যেহেতু মোস্ট অফ দ্য টাইম অকশন প্রপার্টিতে কন্ডিশন দেওয়া থাকে, এই কন্ডিশনগুলো বুঝতে হবে। এখন যদি এটার কোনো কন্ডিশন না থাকে, তাহলে নর্মাল প্রপার্টি আর অকশন প্রপার্টির মধ্যে ডিফারেন্স নাই। তার মানে হচ্ছে যে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে আপনি মর্গেজ করতে পারবেন, অকশন প্রপার্টির জন্য কিন্তু স্পেশালাইজড মর্গেজ কোম্পানি আছে, আপনি কিন্তু করতে পারবেন। এখন যদি কন্ডিশন না থাকে, তো এখানে অকশনে বাই করার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনারা না বুঝে ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে আমি মনে করি। জি, আরেকটা আপনার কাছে জানতে চাইছিলাম যে আরেকটা যে আমাদের মধ্যে ধারণা আছে যে অকশন মানে একটা প্রপার্টির দাম কম এবং কম দামে আমি প্রপার্টিটা কিনতে পারবো, কিন্তু আপনি তো আলোচনার মধ্যে বলেছেন যে কম দাম হয় বিভিন্ন কারণে এবং ওই জিনিসটা যদি আমরা বিবেচনা করে করি, তো এখান থেকে কি ধরেন মানে কম দাম দেখেই কি কেনা উচিত কিনা, বা আসলে কোন প্রসেসটা তাদের ফলো করা উচিত? এবং আমরা দুই ধরনের আমরা অপশন দেখি মার্কেটে, একটা ধরেন ওই বিভিন্ন লট দেয় ফিজিক্যাল একটা আছে, আর একটা অনলাইন একটা আছে আর কি। আসলে যারা প্রথমে এই জিনিসটা এক্সারসাইজ করতে যায়, তাদের কোনটা আগে, তাদের কি সরাসরি দেখে বুঝে মানে ধরেন ফিজিক্যাল দেখে করা উচিত, না অনলাইনে জাস্ট ট্রাই করা উচিত জাস্ট টু? আমি আপনাকে অনেক দিন আগে আরেকটা জিনিস আপনি জানতে চাচ্ছি যে অনলাইনে একটা জিনিস অনেকগুলো কন্ডিশন থাকে যে আপনি বিট করার আগে হয়তো বা কোনো ফিস দিতে হয়, যেটা নন রিফান্ডেবল। আরেকটা জিনিস আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে আপনি মর্গেজেবল হয় না, অথবা মর্গেজের একটা টাইম ফ্রেম ধরে দিতে, ধরেন 28 days or 50 days, ওইটার মধ্যে যদি সে না করতে পারে, তাহলে কি কি সমস্যার মধ্যে হতে পারে প্লিজ? দেখুন, অকশনের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন অকশন কাদের জন্য, আমি যদি প্র্যাকটিক্যালি আপনাকে বলি, মানে আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার এক্স্যাক্টলি মনে পড়ে, কারণ হচ্ছে আমি লাইফের প্রথম 13টা অকশনে, তখন পর্যন্ত অনলাইনে এতটুকু প্রচলন ছিল না, আমি টেলিং ইউ লং ব্যাক। আমি প্রথম 13টা অকশনের একটা অকশনেও আমার ওই সাহসী হয়নি বিডিং করার। আমি প্রত্যেকটা অকশনে গিয়েছি, লাইফের ফার্স্ট 13টা অকশনে একটা প্রপার্টি নাইদার আমাদের নিজেদের জন্য না কোনো কাস্টমারের জন্য, বাট আই ওয়ান্ট টু লার্ন যে আসলে আমি কিন্তু প্রত্যেকটা অকশনেই 10টা 15টা 12টা 5টা বা 6টা প্রপার্টি যদি আমি টার্গেট না করি, আমি আই ডোন্ট গো টু অকশন। নাইদার মানে আমার টিমের কেউ অকশনে বসবে বা কেউ, মানে একটা প্রপার্টির জন্য আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ওয়েস্ট লাইক দিস। তো এখন কথা হচ্ছে যে কেন এটা বলছি, আমি মানে আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, আমি কাজ করি এই ফিল্ডে, তারপরেও 13টা অকশন আই জাস্ট ওয়ান্ট টু লার্ন যে আসলে কি হচ্ছে। তো এখন মানে প্রত্যেকটা মানুষ কি 12-13টা করবে? নো, ইটস নট। বাট এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার এক্সিট পয়েন্টটা কোথায়, আপনার টোটাল ইনভেস্টমেন্টটা কত। আপনি অকশনে আপনার আপটন পার্কের যে আমি এক্সাম্পলটা দিলাম 350,000 বিক্রি হচ্ছে, ওই বাড়িতে তো 200,000 কাজও লাগতে পারে, ইউ ডোন্ট নো। তো এইখানে আপনাকে অকশনে ইউ উইল ডু গুড ইফ ইউ হ্যাভ আইদার আপনার ওই যোগ্যতা বা ওই ক্যাপাসিটি থাকতে হবে, অথবা আপনার যে টিম। I always say it's all about team. It's not one man show. আপনি একা কিছুই করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ দ্য নলেজ, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। যদি না থাকে, আপনাকে কি করতে হবে? আপনাকে স্ট্যান্ডার্ড প্রাইসিং বুঝতে হবে, ফার্দার ডেভেলপমেন্টের কস্ট বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। আপনি একটা বাড়ি বানালেই বিক্রি হয়ে যাবে? আপনি দেখেন অসংখ্য বাড়ি পড়ে আছে বছরের পর বছর, বিক্রি হচ্ছে না কেন? ইউকেতে তো বাড়ির ক্রাইসিস। আপনাকে একটা প্র্যাকটিক্যাল, যেটা আপনি বলেছেন যে আপনি ওই বাসার ব্যাপারে আপনি ওই অকশনে গিয়েছিলেন, এবং আমার সুবিধা হয়েছিল যে আমি একটা আমার ফ্রেন্ডের কারণে আমি হয়তো কার অকশনে গিয়েছিলাম, যে কার অকশনে গিয়েছিলাম, হয়তো সে ওই কারের ব্যবসা করে। যেটা হয়েছে ধরেন
একটা গাড়ির দাম 4,000 থেকে শুরু হয়েছে, খুব ভালো কন্ডিশনে যদি একটা মার্কেটে হয় ওই কন্ডিশনে 5,500 হয়তো বা কিনলে হলো বেটার। কিন্তু আমি দেখলাম যে অকশনের 7,500 পাউন্ডে কেউ কিনে নিয়েছে। অকশনেও কিন্তু প্রপার্টিতে আমরা দেখছি যে যেই জিনিসটা তো এখন তাহলে অকশনের প্রপার্টি গেলে মানে কেন মানুষ এটা কিনছে বা ওই লাইনে বা ওইটা করা উচিত কিনা বা ওইখান থেকে কীভাবে বিরতি থাকতে পারে যে আসলে দেখুন ওইটা একটু যদি একটু বলেন দেখুন please। আমি আপনাকে বলেছি মানে ওয়াই আই টুক 13 এক্সপিরিয়েন্স, 13 দিন ফিজিক্যালি অকশনে আমি কেন গেলাম, টু কন্ট্রোল দ্য টেম্পটেশন। দেখুন অকশন হাউসে যখন আপনি থাকবেন আইদার ইজ অনলাইন, ইট টেক্স মিলি সেকেন্ড, আপনার 10 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে মানে আপনাকে দেখুন এই সিস্টেমটা কিন্তু আমরা ডিজাইন করিনি, সামবডি ইজ মাচ ওয়াইজার পিপল ডিজাইন দ্য অকশন সিস্টেম। এখানে আপনি যদি অনলাইনে যান আপনি হাত উঠাবেন 5,000 বাড়ছে, হাত উঠাবেন 10,000 বাড়ছে, বাট অনলাইনে মিলি সেকেন্ড আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিটের ভিতরে আপনি দেখবেন যে মানে 10 বার ওঠানামা করছে। তো তার মানে হচ্ছে যে টেম্পটেশনটাকে কন্ট্রোল করা ইটস ভেরি হার্ড। আপনার কাছে দেখুন আপনি বিডিং শুরু করেছেন কি 250, 255, 260, 265, 270, মানে ব্লিঙ্কিনে আইস কিন্তু সুইচ করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে ও 5,000, 10,000, 5,000। যখন আরেকটা মানুষ, আপনি তো জানেন না, আপনি একটা বাড়ি বিক্রি করবেন, আপনি 5 জন আছে, 5 জন সেলার, আপনি কিভাবে জানেন যে অল অফ দেম আর জেনুইন? ইউ ডোন্ট নো। আমি এই জন্য বলি অকশনে কিছু কিছু ক্লেভার মানুষ যায়, ধরুন আপনার 10 টাকার জিনিস আপনি 30 টাকা বিক্রি করে চলে আসবেন, বাট ইফ মানে ইউ আর দ্য পারসন, অন্য একটা বাঙালি ভাই বোন যদি হয় তাহলে আমরা তো কষ্ট পাই যে আমাদের মানুষ কেন সে কম্পিটিশনে যাবে, মানে বিডিং ওয়ারে কেন যাবে। আই অ্যাবসলিউটলি হেট পিপল গোয়িং আফটার এ প্রপার্টি ওভার দ্য পেইং ওভার দ্য প্রাইস। আমি কিন্তু অসংখ্যবার বলি যে কোনো জায়গায় আমার সাথে যখন মানুষের দেখা হয় বিভিন্ন সভা সেমিনারে সব জায়গায় আমি বলি যে ডোন্ট বি এ মোটিভেটেড বায়ার। আপনি যদি মানে আমাকে একটা মানে সাইন দেন যে ইউ লাভ দ্য প্রপার্টি, আপনি এই প্রপার্টিটা চানই চান, তাহলে আমি তো কখনোই আপনাকে স্ট্যান্ডার্ড প্রাইস অথবা প্রিমিয়াম ছাড়া আমি আপনার কাছে বিক্রি করবো না। ওয়াই শুড আই স্যার? তাহলে আপনার আলোচনা থেকে যেটা আমরা জানতে পারলাম, আমরা যদি কোনো প্রপার্টি অকশনে যাই এবং যদি আমরা প্রপার্টি চিন্তা করি যে আমরা এটা ক্রয় করব, এবং তাহলে আমাদেরকে কি করব এবং ভবিষ্যৎ চিন্তা করে আমাদের লিমিটটা জেনে ওই পর্যন্ত 100%। জি আচ্ছা, আরেকটা জিনিস করলে যে অনেক সময় আমরা শুনি যে অকশন 1 মিনিটে যদি শেষ করে আমাদের যে হিডেন কস্টগুলো কি থাকতে পারে? আপনার হিডেন কস্ট হচ্ছে অকশন হাউসের যে চার্জগুলো আছে, যে আপনার একটা ফি দিতে হবে, সার্চের জন্য ফি দিতে হবে, অকশন হাউসের 4.5% to 6% এই যে চার্জগুলো থাকে। আপনি অকশনের আসলে টোটাল কস্টটা কি, আপনি বিডিং কস্ট যেটা আপনি উইন করবেন, তার উপরে অকশন কোম্পানির যে চার্জ এগুলো, প্লাস হচ্ছে লিগ্যাল যে চার্জ, এই সব মিলিয়ে প্লাস স্ট্যাম্প ডিউটি, এগুলো আপনাকে হিসাব করতে হবে এবং মানে ওই বুঝে শুনেই কিন্তু বিডিংটা করতে হবে। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে অনেক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি, অনেক দর্শক আমাদের ফোন দিয়েছে এবং ধন্যবাদ তাদের জন্য। এবং আপনাদের অবশ্যই আমরা যে তথ্য দিয়েছি, আপনারা যদি কোনো সময় এই বিষয়ে চিন্তা করেন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। আপনাদের আগামী দিনগুলো ভালো হোক, শুভ হোক, এই শুভকামনা করে আজকে আমাদের অনুষ্ঠান পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।